তো আজকে আমরা দেখবো হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসটা দেখার আগে আমাদের হচ্ছে তিনটা নীতি জানতে হবে: আফবাও নীতি, হুন্ডের নীতি এবং পালির বর্জন নীতি। তো প্রথমে আমরা দেখবো আফবাও নীতিটা কি। আফবাও এই ওয়ার্ডটা আসছে, আফবাও ওয়ার্ডটা হচ্ছে একটা জার্মান শব্দ। আফবাও, তো আফবাও মানে হচ্ছে বিল্ডিং আপ। অফ বাও এটা একটা জার্মান ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড হচ্ছে বিল্ডিং আপ। তো বিল্ডিং আপ এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যখন কোনো একটা বিল্ডিং তৈরি করা হয় তখন এইখানে প্রথমে নিচতলায় আগে করা হয়, এরপর একতলা, এরপর দ্বিতীয় তলা, এরপর তৃতীয় তলা, এইভাবে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হয়। তো আবাও প্রিন্সিপাল বা আবাও নীতিটা বলতেছে যখন ইলেকট্রন বিন্যাস করা হবে তখন ইলেকট্রন গুলা প্রথমে নিম্ন শক্তি যে অরবিটাল আছে সে অরবিটাল গুলোতে প্রবেশ করবে, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, নিম্ন শক্তির অরবিটাল, তাহলে নিম্ন শক্তির অরবিটালে প্রথম প্রবেশ করবে, এরপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, অরবিটালে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল আর কোনটি উচ্চ শক্তির অরবিটাল সেটা আমরা বুঝবো কিভাবে। তো কোন অরবিটালটা নিম্ন শক্তির, কোন অরবিটালটা উচ্চ শক্তি সেটা বোঝার জন্য আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে n+l। এই নিয়ম n+l, যে অরবিটালে n+l এর মান বেশি হবে সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল। যেমন 3d এবং 4s এই দুইটার মধ্যে কোনটার শক্তি বেশি বা কোনটি উচ্চ শক্তির অরবিটাল। যদি আমরা খেয়াল করি 3d তে আমরা জানি যে এখানে এই যে 3 আছে এটা হচ্ছে n এর ভ্যালু, যেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর ডি এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ডি উপশক্তি স্তর, এবং যেখানে এল এর মান আমরা জানি এল এর মান হচ্ছে 2, আর 3 যেটা আছে এটা প্রধান শক্তি স্তর এন। তো এখানে 3 এর জন্য এন এর ভ্যালু হচ্ছে 3d তে এন এর ভ্যালু হচ্ছে 3, আর ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 2। আমরা জানি যে এল এর ভ্যালু যদি 0 হয় তখন সেটা হচ্ছে এস উপশক্তি স্তর, এল এর ভ্যালু 1 হলে সেটা পি উপশক্তি স্তর, এল এর ভ্যালু 2 হলে সেটা ডি উপশক্তি স্তর, এল এর ভ্যালু 3 হলে সেটা এফ উপশক্তি স্তর, বা আমরা এখন সহজভাবে অরবিটালও বলতে পারি। তাহলে 3d তে n+l এর মান হবে 3+2 which is 5। একইভাবে 4s অরবিটালে আমরা যদি n+l এর মান হিসাব করি তাহলে এখানে 4 এর জন্য n এর মান 4 এবং s এর জন্য l এর মান হচ্ছে 0, সো এখানে n+l এর মান হচ্ছে 4। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় যে n+l এর মান 3d তে বেশি, 4s এর তুলনায় 3d তে n+l এর মান বেশি। তার মানে 3d হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, উচ্চ শক্তির অরবিটাল, তার মানে এই অরবিটালের শক্তি বেশি, উচ্চ শক্তির অরবিটাল 3d। আর 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল অরবিটাল। সো এই দুইটার মধ্যে 3d এবং 4s এর মধ্যে যেহেতু 4s নিম্ন শক্তির অরবিটাল বা নিম্ন শক্তির, এই জন্য ইলেকট্রন প্রথমে 4s এ যাবে এরপর 3d তে যাবে। কারণ আমাদের n+l এর নিয়মটা ছিল ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে পরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। যেহেতু 3d উচ্চ শক্তির অরবিটাল, 4s নিম্ন শক্তির অরবিটাল, তাই ইলেকট্রন
3D তে না গিয়ে আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি এই এই নীতি অনুযায়ী, তাহলে আমরা দেখতে পাবো যেমন আমরা যদি দেখি স্ক্যান্ডিনিয়াম 21 ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে আমরা জানি যে 3d এবং 4s এই দুইটার মধ্যে যেহেতু 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন প্রথমে 4s এ যাবে, সো 4s2, এন্ড দেন এরপর যদি কোনো ইলেকট্রন থাকে সেগুলা 3d তে যাবে। যেমন এইখানে যদি আমরা খেয়াল করি এই পর্যন্ত হয়েছে 18, আর এইখানে দুইটা 20, আর একটা ইলেকট্রন আছে, সো 3d1। তো এইটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করে। প্রশ্ন যদি হয় কেন ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করে কেন, তাহলে আমাদের উত্তর হবে যেহেতু 3d এর শক্তি বেশি 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন প্রথমে আহ্বান নীতি অনুযায়ী 4s এ প্রবেশ করে, এরপর 3d তে যায়। এটা হচ্ছে আহ্বান নীতি। সো এরকম যদি সিমিলারলি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে 4d এবং 6s 4d এবং 6s এই দুইটার মধ্যে 4d এবং 6s এদের মধ্যে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করবে? সো 4d তে n এর মান হচ্ছে 4, আর d এর জন্য l এর মান হচ্ছে 2, সো এখানে n প্লাস l এর মান হচ্ছে 6। আর 6s এ যদি আমরা খেয়াল করি n এর ভ্যালু হচ্ছে 6, l এর ভ্যালু হচ্ছে 0, এইখানেও n প্লাস l এর মান 6। এইরকম সিচুয়েশনে অর্থাৎ n প্লাস l এর মান যখন সমান হয়ে যাবে তখন n এর ভ্যালু যেখানে কম, n এর মান যেখানে কম ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। তাহলে n প্লাস l এর মান যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে n এর মান যেখানে কম ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। তো সেই হিসাব অনুযায়ী 4d তে n এর মান হচ্ছে 4, আর 6s n এর মান হচ্ছে 6, সো ইলেকট্রন 4d তেই প্রবেশ করবে। ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? आंसर হচ্ছে 4d। কারণ হচ্ছে যখন n প্লাস l এর মান সমান হবে তখন যেখানে n এর মান বেশি সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল। উচ্চ শক্তির অরবিটাল হবে কখন? যখন n প্লাস l এর মান সমান, তখন n এর মান যেখানে বেশি সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল। সো এই হিসেব অনুযায়ী 6s হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। সো ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল 4d তে প্রবেশ করবে, এরপর 6s এ যাবে। তাহলে আমরা এটা মাথায় রাখবো, n প্লাস l এর মান দু ক্ষেত্রে বা ততোধিক ক্ষেত্রে সমান হলে সেখানে n এর মান বেশি সেটা উচ্চ শক্তি অরবিটাল, n এর মান যেখানে কম সেটা হচ্ছে নিম্ন শক্তি অরবিটাল। এরপর সেকেন্ড যে নীতিটি রয়েছে সেটি হচ্ছে হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি অনুযায়ী হুন্ডের নীতিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সময় সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রথমে একটি করে প্রবেশ করবে,
এরপর প্রাপ্যতা অনুসারে একাধিক ইলেকট্রন প্রবেশ করবে। এটিকে বক্স পদ্ধতিও বলা হয়। হুন্ডের নীতিটাকে বক্স পদ্ধতি বলা হয়, এমসিকিউতে আসে যে কোনটিকে বক্স পদ্ধতি বলা হয়। হুন্ডের নীতিকে বক্স পদ্ধতি বলা হয়। এখান থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোকে ডিজেনারেট অরবিটাল বলে। যেমন পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড। সো এই 3টা অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন, এই জন্য এদেরকে ডিজেনারেট অরবিটাল বলে। ডিজেনারেট অরবিটাল বলে। ডিজেনারেট অরবিটাল। যেমন ডি তে আছে আবার 5টা অরবিটাল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই 5টা অরবিটালও সমশক্তি সম্পন্ন, এই জন্য এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। সো হুন্ডের নীতি বলতেছে এই ডিজেনারেট অরবিটাল গুলাতে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলাতে ইলেকট্রন প্রথমে একটি একটি করে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন প্রত্যেকে একটা করে ইলেকট্রন পাবে। যেমন যদি এরকম হয় যে 3টা ইলেকট্রন পি উপশক্তি স্তরে প্রবেশ করবে, তাহলে আমরা জানি যে পি এক্স, পি ওয়াই, পি জেড প্রতিটা অরবিটাল ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে, এটা আমরা জানি। সো এই 3টা ইলেকট্রন যদি পি উপশক্তি স্তরে যায়, তাহলে পি এক্স এ 2টা ইলেকট্রন না প্রবেশ করে এইখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, এরপর পি ওয়াই তে একটা ইলেকট্রন প্রবেশ করবে, এরপর পি জেড এ একটা ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ প্রত্যেকে একটি করে ইলেকট্রন পাবে। যদি কখনো এরকম হয় যে 5টা ইলেকট্রন আছে পি উপশক্তি স্তরে, তখন পি এক্স এ প্রথমে একটা যাবে, পি ওয়াই একটা যাবে, পি জেড একটা যাবে। যাওয়ার পর আরো 2টা ইলেকট্রন থেকে যাবে, ওই 2টা ইলেকট্রন মধ্যে এরপরে পি এক্স এ আরেকটা ইলেকট্রন যাবে, পি ওয়াই তে আরেকটা ইলেকট্রন যাবে। এরপর যদি আরো একটা ইলেকট্রন থাকতো তবে সেটা পি জেড এ যেত। এটাই হুন্ডের নীতি। অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে। এটাকে বক্স পদ্ধতি বলা একটা কারণ হচ্ছে যখন এটার ইলেকট্রন বিন্যাস গুলা করা হয় সেটা বক্স পদ্ধতিতেই দেখানো হয়। যেমন আমরা যদি এখানে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দেখি, অর্থাৎ নাইট্রোজেন 7, সো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। অর্থাৎ আমি যদি খেয়াল করি যে এখানে 1s2 2টা ইলেকট্রন চলে গেছে, 2s2 2টা ইলেকট্রন চলে গেছে। এরপর 2p তে আমার 3টা অরবিটাল আছে, px, py, pz। সো এই বাকি 3টা ইলেকট্রনের মধ্যে px একটা গেছে, py একটা গেছে, pz একটা গেছে। সো এটা কি ইলেকট্রন বিন্যাস যদি বক্স পদ্ধতিতে দেখানো হয়। সো 1s2, 2s2, এরপর হচ্ছে 2p। সো 2p তে 3টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা। সো এটা হচ্ছে নাইট্রোজেনের বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাস। এটাকে এরকম সিঁড়ির মতো করেও দেখানো যেতে পারে, যে হচ্ছে 1s প্রথমে, এরপর হচ্ছে 2s, এরপর হচ্ছে 2p। সো 1s এর 2টা ইলেকট্রন এবং 2টা ইলেকট্রন যে প্রবেশ করবে সেটা হচ্ছে 2টা বিপরীত স্পিনে প্রবেশ করবে। 2p তে 3টা ইলেকট্রন, সো প্রত্যেকে হচ্ছে প্রথমে একই স্পিনে প্রবেশ করে। পরবর্তীতে যদি আরো ইলেকট্রন থাকে তাহলে সেগুলো কিন্তু বিপরীত স্পিনে প্রবেশ করবে, যেমন এইরকম যদি হয় কখনো। সো এটা হচ্ছে বিজ্ঞানী, এটা হচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এরপর হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা হচ্ছে বিজ্ঞানী পলি বলতেছে যে প্রতিটা অরবিটালে বা একটি অরবিটালে 2টা ইলেকট্রন, একটি অরবিটালের 2টা ইলেকট্রন বা একটি পরমাণুর 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। পলির বর্জন নীতিটা হচ্ছে প্রতিটা অরবিটালের বা হচ্ছে একটি অরবিটালে 2টা ইলেকট্রনের, একটা অরবিটালে 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। আমরা জানি n, l, m, s এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার 4টাই কখনো
দুইটা ইলেকট্রনের জন্য সমান হবে না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিনটা এক হইতে পারে, অর্থাৎ এন এল এম এদের মান একই হইতে পারে প্রতিটা অরবিটালে দুইটা ইলেকট্রনের জন্য, কিন্তু কখনোই এই স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা কখনোই এক হবে না দুইটা ইলেকট্রনের জন্য। অর্থাৎ কোনো একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রনের স্পিন যদি হয় +½ আর একটা ইলেকট্রনের স্পিন হবে -½ অর্থাৎ একটি ইলেকট্রন যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে আরেকটা ইলেকট্রন অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ একটা ইলেকট্রনের স্পিন যদি হয় উপরের দিকে তাহলে আরেকটা ইলেকট্রন স্পিন হবে নিচের দিকে। অর্থাৎ প্রতিটা অরবিটালে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং এই দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে সোডিয়াম 11, সো এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, অর্থাৎ এখানে আমার 10টা হয়ে গেছে 3s1 3s1। সো যদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী খেয়াল করে দেখি, আমি যদি জিজ্ঞেস করি যে 2s, এই যে 2s এ যে আমার দুইটা ইলেকট্রন আছে, এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি 2s অরবিটালের কথা চিন্তা করি, তাহলে এখানে দুইটা ইলেকট্রন গেছে, এই উপরের স্পিনে একটা নিচের স্পিনে একটা। সো এখানে n এর মান হবে 2 প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য n এর মান হবে 2 n l l যেহেতু s অরবিটাল, সো এটা হচ্ছে l এর মান হচ্ছে 0, এল এর মান 0 হলে এম এর মানও 0 হয়, এটা আমরা জানি। আর একটা হচ্ছে এস, এস হচ্ছে আমি উপরের দিকে যেহেতু আছে, সো আমি এটাকে +½ দিয়ে বোঝাচ্ছি উপরের দিকে যে স্পিন আছে। সো আমি যদি এখন দ্বিতীয় ইলেকট্রনের কথা চিন্তা করি, সেটাও কিন্তু এই 2s এ যে 2 নাম্বার ইলেকট্রনটা সেটাকে বলতেছি। 2s এ যে 2 নাম্বার ইলেকট্রনটা গেছে সেটা কিন্তু 2s এই আছে, সো এটা n এর মান 2, l এর মান হচ্ছে 0, m এর মানও হচ্ছে 0, বাট s এর মান হবে কত -½ কারণ এটা হচ্ছে কি বিপরীত স্পিন বুঝাচ্ছি। অর্থাৎ আমি যদি বলি সোডিয়ামের তৃতীয় ইলেকট্রন, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তৃতীয় ইলেকট্রন, সোডিয়ামের তৃতীয় ইলেকট্রন যদি বলি, কারণ 1 নম্বর ইলেকট্রনটা গেছে 1s এ, 2 নম্বর ইলেকট্রন গেছে 1s এ, 3 নম্বর ইলেকট্রন গেছে 2s এ, 4 নম্বর ইলেকট্রনটা গেছে 2s এ। সো এইখানে তৃতীয় এবং চতুর্থ বললে জিনিসটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2s এ অর্থাৎ তৃতীয় ইলেকট্রন এবং চতুর্থ ইলেকট্রন। সো আমি যদি এইভাবে যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি ম্যাগনেসিয়াম এর 11 ও 12তম ইলেকট্রনের জন্য NLMS এর ভ্যালু কত? সো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করা হয় 12, সো 1s2 2s2 2p6 3s2 3p6, সরি 2 4 10 12। সো এখানে হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ম্যাগনেসিয়ামের 11 এবং 12তম ইলেকট্রনের জন্য NLMS এর মান নির্ণয় করতে বলছে। সো আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে এই ম্যাগনেসিয়ামের 11 এবং 12 নম্বর ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করছে সেটা ফাইন্ড আউট করা। সো আমার দেখতে পারতেছি 1s2 তে 1s এ আমার দুইটা ইলেকট্রন গেছে 1 এবং 2 নাম্বার, 3 নাম্বারটা গেছে 3 নাম্বার, 4 নাম্বার গেছে 2s এ। এরপর 5 থেকে 10 নাম্বার ইলেকট্রন, অর্থাৎ এই 6টা ইলেকট্রন 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে 2p6 এ। এরপর 11 এবং 12 নাম্বার ইলেকট্রনটা গেছে হচ্ছে আমার 3s এ।
সো 11তম ইলেকট্রনের জন্য আমি যদি বলি সেটা গেছে কোথায় 3s এ গেছে, সো n এর মান হবে 3, l এর মান হবে 0 কারণ আমরা জানি s অরবিটাল জন্য l এর মান 0, m এর মান হবে 0 এবং s এর মান হবে প্লাস হাফ। আমি ধরে নিলাম যে প্রথম যে ইলেকট্রনটা সেটা ঘড়িকাঁটার দিকে ঘুরতেছে, সো আমি প্লাস হাফ ধরলাম। সো এইভাবে যদি 12তম ইলেকট্রনের জন্য বলি তাহলে n এর মান হচ্ছে 3, l এর মান 0 কারণ s অরবিটাল, m এর মান হচ্ছে 0 কারণ l এর মান 0 হলে m এর মানও 0 হয়, s এর মানটা হবে মাইনাস হাফ। কজ হচ্ছে এখানে একটা ইলেকট্রন অলরেডি ঘড়িকাঁটার দিকে আছে, সো পরেরটা অবশ্যই ঘড়িকাঁটার বিপরীত দিকে হবে। সো এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি 11 এবং 12তম ইলেকট্রন 3s এ অর্থাৎ একটি অরবিটালে দুইটা ইলেকট্রন, অর্থাৎ 11 12তম ইলেকট্রনের জন্য n l m এই তিনটা ভ্যালু সেম হলেও s অর্থাৎ চতুর্থ যে ভ্যালুটা আছে এটা কিন্তু অবশ্যই ভিন্ন। সো এইখান থেকে আমরা পলির বর্জন নীতিটাও বুঝতে পারি। তো ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন হচ্ছে এই তিনটা সূত্র মেনে বা তিনটা নীতি মেনেই আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এইখানে কিছু এক্সাম্পল আছে, যেমন অনেক সময় প্রশ্ন আসে যে কপারের 27তম ইলেকট্রনের জন্য n l m s এর মান নির্ণয় করো, 29তম ইলেকট্রনের জন্য n l m s এর মান নির্ণয় করো। যেমন এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে কপার কপার 29, সো ইলেকট্রন বিন্যাস করলে আসবে কপার 29, সো 1s2 2s2 2p6 3s2 3p6। তো এই পর্যন্ত আমার 18টা ইলেকট্রন হয়ে গেছে, 3p6 পর্যন্ত আমার 18টা ইলেকট্রন হয়ে গেছে। 3d তে ইলেকট্রন না গিয়ে প্রথমে যাবে হচ্ছে 4s এ, কারণ আমরা জানি 3d এর তুলনায় 4s এর শক্তি কম। সো এইখানে 18 এবং 4s2 তে দুইটা ইলেকট্রন, সো এই 20টা ইলেকট্রন। এরপর হচ্ছে 3d9 কারণ আরো 9টা ইলেকট্রন বাকি আছে। তো এইটার অ্যাপ্রোপ্রিয়েট যদি ইলেকট্রন বিন্যাসের কথা বলি তাহলে হচ্ছে কপারের 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, কারণ আমরা জানি ডি অরবিটাল 5টা অথবা ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকলে সেটা বেশি স্থায়ী হয়, স্টেবল হয়। সেই জন্য পরের অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে, এই জন্য 4s এ 1 হয় এবং 3d10 হয়। এটা হচ্ছে কপারের অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রন বিন্যাস।